এই ম্যাজিস্ট্রেটের জন্য আমি মেট্রিক ফেল করেছি। বেটা বজ্জাত আমার পাশ থেকে নড়ছিলই না। না হলে ঠিকই পাশের জনের খাতা দেখে লিখে পাশ করতাম। একে তো আমি মরে গেলেও বিয়ে করব না। কথাটা বলেই এক ছুটে নিজের রুমে চলে আসে ইভানা। পুরো নাম তানজিলা ইসলাম ইভানা, তবে তার দাদা বাদে কেউই তানজিলা বলে ডাকে না। গত বছর এসএসসি দিয়েছে সে, কিন্তু পাশ করতে পারেনি, যার ফলে এই এক বছর তাকে নিজেকে গৃহবন্দী করে রাখতে হয়েছিল। কারণ বাইরে গেলে যখন কেউ রেজাল্টের ব্যাপারে জিজ্ঞেস করতো তখন লজ্জায় মুখ দেখাতে পারতো না। আবার অনেকে তো টিটকারি করতে থাকেনি, যার কারণে তার জীবন পুরোপুরি নরক হয়ে গেছিল। এসবের জন্য সেই ম্যাজিস্ট্রেটকে দায়ী করে। তাই এখন যখন তার পাত্র হিসাবে ম্যাজিস্ট্রেট এসেছে তখন তার মাথায় রাগ উঠে গেল। মনে পড়ে গেল এতদিনের সব অপমানের কথা। বড়লোক বাবার আদরের ছোট মেয়ে সে। তার বাবা তারিকুল ইসলাম শহরের একজন স্বনামধন্য ডাক্তার। ইভানার পড়াশোনার পেছনে কম চেষ্টা করেননি তিনি, কিন্তু ইভানা একদমই বই নিয়ে বসতে চায় না, যার কারণে আজ তার এই দশা। এমনকি দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও ইভানা কোনো রকমে পাশ করেছে, অথচ তার বড় বোন তোহা মেডিকেলে চান্স পেয়েছে। তোহাও নিজের বাবার মতো বড় ডাক্তার হওয়ার আশা করে। দ্বিতীয়বার পরীক্ষা দিয়েও খারাপ রেজাল্ট করার কারণে ইভানার উপর খুব রেগে গেছে তার বাবা, যার ফলে ইভানার বিয়ের ব্যবস্থা করা হচ্ছে। যেই মেয়ে পড়াশোনা করে না তাকে বসিয়ে বসিয়ে খাইয়ে কি লাভ? এই নিয়ে অবশ্যই ইভানার কোনো মাথা ব্যথা নেই। পড়াশোনা তার এমনিতেও ভালো লাগে না। কিছুদিন আগেই তার 18 বছর পূর্ণ হয়েছে, তাই এখন আর বিয়ে করতে বাধা নেই। ইভানার আপত্তি শুধু একটা জায়গাতেই, তার জন্য তার বাবা যাকে পাত্র হিসেবে নির্বাচিত করেছে তাকে সে বিয়ে করতে পারবে না। এই কারণে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয় ইভানা। অতঃপর রুমে এসে ফোন লাগায় তার প্রাণপ্রিয় বান্ধবী আনহাকে। আনহা ইভানার বান্ধবী হলেও পড়াশোনায় অনেক ভালো, একজন মেধাবী ছাত্রী। এসএসসি পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছিল। এখন সে ইন্টারে পড়ছে। এসএসসি পরীক্ষায় ইভানার পেছনেই আনহা বসেছিল। ইভানা মূলত আনার ভরসাতেই পরীক্ষা দিতে গিয়েছিল। ভেবেছিল আনার লেখা লিখে পাশ করবে। প্রথম কয়েকটা পরীক্ষা ঠিকই চলেছিল, কিন্তু গণিত পরীক্ষার দিন বাদে বিপত্তি। ম্যাজিস্ট্রেট ফারহান কবির খবর পান যে পরীক্ষার হলে নাকি খুব দেখাদেখি চলছে। এই খবর কানে আসা মাত্র তিনি রেগে যান, কারণ পরীক্ষায় অনিয়ম তার পছন্দ না। সেই কারণে গণিত পরীক্ষার দিন তিনি সারাক্ষণ হলেই থাকেন। সবার মধ্যে ইভানা একটু এদিক ওদিক তাকাচ্ছিল জন্য তিনি ইভানার দিকে লক্ষ্য রাখেন, যার কারণে ইভানা পিছনে ঘুরে আনহার দেখে লিখতেই পারে না, যার ফলস্বরূপ সে পরীক্ষায় ফেল করে, কারণ গণিতের কোনো অঙ্কই সে পারে না। ফোন সমান তালে বেজে চলেছে। কিছু সময় পর আনহা ফোন রিসিভ করতেই ইভানা বলে ওঠে, জানিস দোস্ত কি হয়েছে? আনহা সবে বই খুলে পড়তে বসেছে। তার খুব ইচ্ছা বুয়েটে চান্স পাওয়ার, তাই অনেক পরিশ্রম করতে হচ্ছে। এমন সময় ইভানার ফোন আসায় কিছুটা বিরক্ত হয় আনহা, তবে বান্ধবীকে তো আর উপেক্ষাও করতে পারে না। তাই আনা যথাসম্ভব শান্ত থেকে বলে, তুই না বললে জানবো কিভাবে? আনার এমন তেরা কথায় রাগ ওঠে ইভানার, তবে এখন কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ জন্য বলে, আব্বু আমার বিয়ে দিতে চাইছেন। এটা তো ভালো কথা, তুই তো পড়াশোনা করতে পারিস না, করতে চাস না, বিয়ে করে নে, সেটাই ভালো। বিয়ে নিয়ে আমার আপত্তি নেই, কিন্তু কার সাথে বিয়ে ঠিক হয়েছে জানিস? আমাদের এসএসসি পরীক্ষার সময় যেই ম্যাজিস্ট্রেটের ডিউটি ছিল তার, ওই শালার জন্য আমি পাশ করতে পারিনি, আর আমি কিনা ওকে বিয়ে করব? ইভানার কথা শুনে বেশ অবাক হয়ে যায় আনহা। কিছুটা সময় নিয়ে ভেবে ইভানাকে পরামর্শ দেয়, তুই বরং বিয়েটা করেই নে। কি বলছিস সেটা তুই? যার জন্য ফেল করলাম তাকে বিয়ে করব? আমার কথাটা আগে শোন। ওই ম্যাজিস্ট্রেটের উপর তোর অনেক রাগ, তাই তো? রাগ থাকবে না? তুই তো দেখেছিস গণিত পরীক্ষার দিন কেমন শত্রুতা করেছিল আমার সাথে। সেজন্যই তো বলছি তুই বিয়েটা করে নে, বিয়ের পর সুদ তুলতে পারবি। ইভানা চকিত হয়ে বলে, বাহ, তুই একদম ঠিক বলেছিস। এটা তো আমি ভেবেই দেখিনি। এই জন্য তুই A+ পাওয়া ছাত্রী আর আমি ফেলটুস ছাত্রী। আচ্ছা, যা বললাম তাই কর, আমার অনেক পড়া বাকি আছে। পরে কথা হবে, বাই। দোস্ত বাই। ফোন রেখে দিয়ে গভীর নিঃশ্বাস নেয় আনহা। অতঃপর বিড়বিড় করে বলে,
ইভানের বিয়েটা হলে তো ভালোই হবে, আরেকটা বিয়ে খেতে পারবো। ফারহান অনেকক্ষণ থেকে সোফায় বসে আছে, তবে এবার তার সত্যি অনেক বিরক্ত লাগছে। শুধুমাত্র নিজের মায়ের কথাই আজ পাত্রী দেখতে এসেছে সে। ফারহানের তো এখন বিয়ে শাদী করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু আজকাল তার মা বিয়ের জন্য এত চাপ দিচ্ছে যে মেয়ে দেখতে আসতেই হলো। কিন্তু কি জানতো এমন একটা মেয়েকে দেখতে আসতে যে কিনা মেট্রিক ফেল, এমনকি এখন তার ফেল করার জন্য সে ফারহানকে দোষ দিচ্ছে। ফারহানের ইচ্ছা ছিল এখনই এখান থেকে উঠে যাওয়ার, কিন্তু তার মা ফারজানা বেগম তাকে চুপচাপ বসে থাকতে বলেছে। ফারহান সবার সামনে মায়ের অবাধ্য হতে চায় না জন্যই এতক্ষণ যাবৎ বসে আছে। তারিকুল ইসলাম সবাই বসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ছেন। নিজের ছোট মেয়ের উপর রাগ তার দিনকে দিন বেরিয়ে চলেছে। একেই তো পরীক্ষায় ফেল করে তার মান সম্মান নষ্ট করে দিয়েছে, তার উপর এখন যেসব কাণ্ড করছে তাতে তার মুখ আরো ছোট হচ্ছে। তারিকুল ইসলাম ক্ষুব্ধ গলায় নিজের স্ত্রী ইশরাত খাতুনকে বললেন, তোমার মেয়েকে ডাকো এক্ষুনি। কি পেয়েছেটা কি ও? আমাকে ডাকতে হবে না, আমি এসে গেছি। গুরুটি পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো ইভানা। এসে এক পলক তাকালো ফারহানের দিকে। ফারহান হয়তো প্রথম দেখায় তাকে চিনতে পারেনি, কিন্তু ইভানা ঠিকই জেনে গেছে। আমরা যাকে ঘৃণা করি বা ভালোবাসি তাকে এত সহজে ভুলতে পারি না। সেখানে ইভানা এই লোকটাকে তার মেট্রিক ফেল করার একমাত্র কারণ মনে করে, তাই 1 বছর পরেও মুখটা খুব ভালো করেই মনে রেখেছে। ফারহানের দিকে তাকে মনে মনে প্রতিজ্ঞা করে নেয় ইভানা। আমি প্রতিশোধ নিবই। ফেল করার কারণেই যত অপমান আর অবহেলা সহ্য করেছি, তার শোধ আপনার থেকেই তুলব মিস্টার ম্যাজিস্ট্রেট। তারিকুল ইসলাম ইভানাকে শাসনের ভঙ্গিমায় বলেন, তুমি কোন সাহসে এখান থেকে উঠে গেলে আর কি রকম ব্যবহার করছিলে? ছি! ইভানা নিজেকে সামলে নেয়। প্রতিশোধ নিতে চাইলে এখন মাথা ঠান্ডা রাখতে হবে, তাই বেশ নম্রভাবে বলে, দুঃখিত, আসলে আমি খুব উত্তেজিত হয়ে গিয়েছিলাম গত 1 বছরের বিশ্রী স্মৃতিগুলোর জন্যই। তুমি ফেল করেছো সেটা তোমার দোষ, অন্য কারো না। আমি কি তোমার কোনো কমতি রেখেছিলাম? প্রাইভেট কোচিং এ হাজার হাজার টাকা ঢেলেছি, কিন্তু তুমি তো ফাঁকিবাজি করে গেছো, যার ফলও হাতে নাতে পেয়েছো। ইভানাকে তাচ্ছিল্য করে উক্ত কথাগুলো বলেন তারিকুল ইসলাম। ইভানা মাথা নিচু করে থাকে। তারিকুল ইসলাম এবার ফারহানের মা ফারজানা বেগমের কাছে ক্ষমা চাওয়ার ভঙ্গিমায় বলে, আমার মেয়ের ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে দুঃখিত। ও যেমন ব্যবহার করলো তারপর আমি আর কোন মুখে আপনাদের কিছু বলি? আমার এই মেয়ে আপনার ছেলের যোগ্য নয়। আপনারা শুধু শুধু এখানে এসে নিজের সময় নষ্ট করলেন। ফারজানা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, আপনি ভুল ভাবছেন, আমাদের সময় মোটেই নষ্ট হয় নাই। আপনার মেয়েকেই আমি পোলার বউ করে ঘরে তুলবো। ফারজানা বেগমের কথা শুনে ওনার দিকে বিস্ময়কর ভাবে তাকায় সবাই। ফারহান বিরক্তিতে ভুরু কুঁচকে ফেলে। তারিকুল ইসলাম বলেন, এটা আপনি কি বলছেন? আপনার সত্যি আমার মেয়েকে পছন্দ হয়েছে? ফারজানা বেগম মুচকি হাসলেন। অতঃপর ইভানাকে ইশারা করে নিজের কাছে ডাকলেন। ইভানা ফারজানা বেগমের পাশে বসতেই তিনি ইভানের মাথায় হাত বুলিয়ে দেন। এইরকম পুতুলের মতো মাইয়াকে কার না পছন্দ হইব? দেখতে তো মাশাল্লাহ, আমার ফারহানের পাশে খুব মানাবো। ইভানা খুশি হলো প্রচন্ড। তারিকুল ইসলাম অবাক হলেন শুধু। তিনি তো ভেবেছিলেন পাত্রপক্ষের কেউ ইভানাকে পছন্দই করবে না, কারণ এমন উচ্চ শিক্ষিত একজন ছেলে কোন দুঃখে একটা ম্যাট্রিক ফেল মেয়ে বিয়ে করবে। তবে এখন তার ধারণা ভুল প্রমাণিত হলো। তিনিও খুশি হলেন। ইশরাত খাতুন সব থেকে বেশি খুশি হলেন। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করলেন। নিজের মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ ঠিক হলে কোন মা খুশি না হয়ে থাকতে পারে। ফারহান এতক্ষণ চুপ থাকলো, এখন যেন তার ধৈর্য এবং সহ্যের ক্ষমতা পেরিয়ে যাচ্ছে। একজন ম্যাজিস্ট্রেট হয়ে এখন কিনা একজন মেট্রিক ফেল করা মেয়েকে বিয়ে করতে হবে, এটা তার মান সম্মানের জন্য হুমকি। লোকে তো হাসি তামাশা করবে তাকে নিয়ে। নিজের মাকে যথেষ্ট সম্মান করলেও নিজের বিয়ে নিয়ে এমন সিদ্ধান্ত মেনে নিতে পারলো না। কিন্তু সবার সামনে নিজের মায়ের উপর অভিরুচি তার নেই, সেই কারণে চুপচাপই রইল। বাড়িতে গিয়ে মাকে বুঝিয়ে বলবে, কিন্তু তার আগে বিয়ে নিয়ে কথা উঠুক চাইছে না ফারহান। তাই সে সবার সামনে বলে উঠল, আমরা তাহলে এখন উঠি, বাড়ি গিয়ে আপনাদের বাকি কথা জানাচ্ছি। ফারহান কথাটা বলতে না বলতেই ফারজানা বেগম তার কথা উড়িয়ে দিয়ে বললেন, বাড়িতে কি আর কেন সিদ্ধান্ত নিতে হইব? যা সিদ্ধান্ত নেওয়ানের আমি নিয়ে এনেছি।
এই মায়ের সাথেই তোর বিয়ে দিব। ফারহান নিজেকে সামলানোর যথেষ্ট চেষ্টা করলো, কিন্তু তার মেজাজ দ্রুত খারাপ হতে লাগলো। সে উঠে পড়ল সোফা থেকে, অতঃপর দ্রুত বেগে হাঁটা ধরলো। এখানে থাকলে মেজাজ আরো বেশি খারাপ হবে। ফারহান চলে যেতেই তারিকুল ইসলাম বুঝতে পারলেন সে হয়তো এই বিয়েটা নিয়ে খুশি নয়। তাই তিনি ফারজানা বেগমকে বললেন, আপনারা একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। বিয়েটা তো আপনার ছেলের সাথেই হবে, তাই তার মতেরও তো প্রয়োজন আছে। আমার মনে হয় আপনার ছেলে এই বিয়েতে রাজি নয়। আমার পোলা আমার বাধ্য, তাই আমি যা কমো ও সেটাই করব। আমি যখন কইছি এই মায়াই আমার ছেলের বউ হইব, তখন তাই হইব। কথাটা বলে চায়ের কাপে শেষ চুমুক বসিয়ে দেন ফারজানা বেগম। অতঃপর নিজের ব্যাগ থেকে একজোড়া বালা বের করে ইভানার হাতে পরিয়ে দেয়। মৃদু হেসে বলেন, এইটা আমার শাউরি আমায় দিয়ে আসছিল, এখন আমি তোমায় দিলাম। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তোমার সাথে আমার মায়ের চেহারার অনেক মিল, জানো? তুমি আমার ছেলের বউ হবা। ইভানা লাজুক হাসল। ফারজানা বেগম উঠে দাঁড়ালেন। তারিকুল ইসলামকে উদ্দেশ্য করে বললেন, আমি তাইলে আজ যাই, আমার পোলা বাইরে অপেক্ষা করছে। মাইয়া যেহেতু পছন্দ হয়েছে, তাইলে আরেকদিন আইসা বিয়ার দিন তারিখ ঠিক করবো। সকলে থেকে বিদায় নিয়ে বাইরে চলে এলেন ফারজানা বেগম। ফারহান গাড়িতে বসেছিল। ফারজানা বেগম এসে গাড়িতে উঠতেই ফারহান কোনো কথা না বলে গাড়ি চালানো শুরু করলো। বাড়ি গিয়ে যা বলার বলবে বলে ভাবলো সে। আকাশে মৃদু মন্দ বাতাস বইছে। আজকের আবহাওয়া বেশ সুন্দর। গাড়ি থেকে নেমে এই বাতাস বেশ উপভোগ করলেন ফারজানা বেগম। তিনি নিজের জীবনের অধিকাংশ সময় গ্রামে অতিবাহিত করেছেন। শেষ বয়সে এসে ছেলেরা শহরে সেটেলড হওয়ায় তাদের সাথে শহরে চলে এসেছেন তিনি। শহরে সারাদিন এসির বাতাসে থাকতে থাকতে বেশ বিরক্ত তিনি। অনেকদিন পর বাইরের বাতাস তাই ভালোই উপভোগ করছেন। আম্মু, ভেতরে চলো, জরুরি কথা আছে। ফারহানের কথায় ধ্যান ভাঙলো ফারজানা বেগমের। অতঃপর বাড়ির ভেতরে প্রবেশ করলেন। বাড়িতে এসে তিনি দেখলেন নামাজের সময় হয়ে গেছে। তাই তিনি আর সময় নষ্ট না করে নামাজ আদায় করে নিলেন। নামাজ আদায়ের পরে বসে বসে কোরআন তিলাওয়াতটা করছিলেন। এমন সময় ফারহান তার কক্ষে প্রবেশ করল। ফারজানা বেগমের কাছে এসে বলল, তোমার সাথে কিছু জরুরি কথা আছে আম্মু। আমি জানি তুই কি কইতে চাস। শোন, ওই মায়াকে আমার অনেক পছন্দ হয়েছে। তুই যদি আমাকে মা হিসেবে সম্মান করস, তাহলে আমার সিদ্ধান্ত মাইনা নে। কিন্তু আম্মু, ওই মেয়ের সাথে আমার কিভাবে যাই? যায় না কেন? ওর বয়স তো 18 হইয়া গেছে, আর তোর বয়স হচ্ছে খুব বেশি তা তো আর না, মাত্র 27 বছর। বয়সের জন্য না, ওই মেয়ে ম্যাট্রিক ফেল। কি? আমি তো জীবনে এই স্কুলের গণ্ডি দিয়ে যাই নাই। আমাকে যদি মা হিসেবে মানতে পারো, তাহলে ওই মায়ারে বউ হিসেবে মানতে কি অসুবিধা? আম্মু, কিছু বুঝতে পারছো না। আমার কিচ্ছু বোঝনের নাই। তোমার বাপ তোমরা অনেক ছোট থাকতেই মারা গেছে। তখন থেকে আমি একা হাতে তোমারে আর তোমার ছোট ভাইরে মানুষ করছি। এখন তুমি যদি আমার সেই কষ্টের মূল্য দিতে চাও, তাইলে বিয়েটা কইরা নাও। আমার আর কিছু বলার নাই। ফারহান পড়ে গেল মহা সংকটে। এরকম একটা পরিস্থিতিতে এখন সে কি করবে সেটাই বুঝতে পারছে না। সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ইভানা নিজের রুমে বসে দাঁত দিয়ে হাতের আঙুল কাটছে। এটা তার একটা বদ অভ্যাস বলতে গেলে। যখনই কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করে তখনই সে এমন করে। ইভানার এখন চিন্তার মূল কারণ হচ্ছে তার বিয়েটা নিয়ে। তখন আনার কথা শুনে ঠিক করলো না, ভুল, সেটা নিয়ে চিন্তার যথেষ্ট কারণ আছে। তার উপর এখন তার চিন্তা আরো বৃদ্ধি লাভ করেছে, কারণ ফারহানের মা ইতিমধ্যে তাকে পছন্দ করে তার হাতে নিজের বালা পর্যন্ত পরিয়ে গেছে। এখন তার ভবিতব্য কি হতে চলেছে তা নিয়ে যথেষ্ট বিচলিত সে। এইসব নিয়ে চিন্তা ভাবনা এক পর্যায়ে তার মাথায় এলো ফারহানের কথা। ফারহানের ব্যবহারে ইভানা বুঝে গেছে সে হয়তো এই বিয়েটা করতে চাচ্ছে না। ব্যাপারটা মনে হতেই শয়তানি তাই হাসি দিয়ে ইভানা বিড়বিড় করে বলল, বিয়ে তো আপনার আমাকে করতেই হবে। আপনার বউ হয়েই আমি মেট্রিক পরীক্ষায় ফেল করার সুদ তুলব। কিসের শোধ নেওয়ার কথা বলছিস তুই? চিরপরিচিত গলার স্বর শুনে দরজার দিকে তাকায় ইভানা। তার বড় বোন তোহা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে। ইভানা তোহার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তেমন কিছু না পাই, তুই কখন এলি?
এই একটু আগে এসেই তোর এই শোধ নেওয়ার কথা শুনতে পেলাম। বাই দ্য ওয়ে, তোকে নাকি আজ দেখতে এসেছিল। দেখ কি একটা অবস্থা। তুই আমার বড় বোন, অথচ তোর আগেই আমার বিয়ে হচ্ছে। এটা ওটাও মজার ব্যাপার না ইভানা। তুই যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করতি তাহলে এত তাড়াতাড়ি আব্বু তোর বিয়ের কথা ভাবতো না। আমি তোকে কত করে পড়াশোনা করতে বলেছি, কিন্তু তুই। ইভানা কানে হেডফোন গুজে বলে, আমার দ্বারা এসব পড়াশোনা হবে না আপাই। আমি তোর মতো অত মেধাবী নই। তার থেকে ভালো বিয়ে করে নি। পড়াশোনা করার থেকে সংসার করা মোটেও সহজ কাজ না। বাড়িতে তো এক গ্লাস পানিও নিয়ে খাস না। শ্বশুর বাড়ি গিয়ে যখন বাড়ির সব কাজ করতে হবে তখন বুঝবি, আফসোস করবি আর বলবি এর থেকে পড়াশোনাই ভালো ছিল। ইভানা হেডফোনের গানের তালে তালে তাল মেলাতে ব্যস্ত। তোহা আর কিছু না বলে বাথরুম চলে গেল ফ্রেশ হয়ে নিতে। ফারহান হাতে কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। মন মেজাজ যথেষ্ট খারাপ তার। ফারজানা বেগম জেদ ধরে বসে আছেন যে ইভানার সাথে ফারহানের বিয়ে দেবে। ফারহান হাজারবার বুঝিয়েও তাকে মানাতে পারছে না, তাই এখন হাল ছেড়ে দিয়েছে। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে ছিল ফারহান। এমন সময় আগমন ঘটল তার ছোট্ট ভাই ফাহিমের। ফাহিম এখন বুয়েটে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। এই নিয়ে বেশ অহংকারও আছে তার। ফাহিম ফারহানকে ডাক দিয়ে বলল, ভাইয়া, তুই এভাবে উদাস হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি তোর বিয়ের খবর পেয়ে ছুটে চলে এলাম সেলিব্রেট করার জন্য, আর তুই এভাবে আছিস। সেলিব্রেশন? নিজের সর্বনাশের সেলিব্রেশন কে করতে চাই? ফারহানের থেকে এমন উত্তর আশা করেনি ফাহিম। মুহূর্তেই তার জোড়া ভুরু কুঁচকে গেল। কণ্ঠ বড় বিস্ময় নিয়ে জানতে চাইল, সর্বনাশ মানে কি ভাইয়া? তুই প্লিজ আমাকে সব স্পষ্ট করে বল। যে মেয়েটার সাথে আম্মু আমার বিয়ে ঠিক করেছে সে একজন ম্যাট্রিক ফেল স্টুডেন্ট। ফাহিমের অবাক হওয়ার পরিমাণ বাড়ল। এবার বেশ খানিকটা রাগী স্বরে বলে উঠল, এসব তুই কি বলছিস ভাইয়া? আমি তো জাস্ট বিলিভই করতে পারছি না। আম্মু এমন একটা ফালতু ডিসিশন নিতে পারে? মানে তুই একজন ম্যাজিস্ট্রেট হয়ে শেষ পর্যন্ত কিনা মেট্রিক ফেল একটা মেয়েকে বিয়ে করবি? আম্মুর কাইয়া স্বভাব এখনো গেল না। মানুষের যে প্রেস্টিজ বলে কিছু একটা থাকে সেটা আম্মুর মধ্যে নেই। রিডিকিউলাস। ফারহান চোখ রাঙানি দিয়ে বলে, আম্মুর ব্যাপারে একদম এরকম কথা বলবি না ফাইন। আম্মুর ব্যাপারে কি জানিস তুই? তুই তখন সবেমাত্র 2.5 বছরের ছিলি যখন আব্বুর মৃত্যু হয়েছিল। তখন আম্মু একা হাতে কত কষ্ট করে আমাদের মানুষ করেছে সেটা আমি দেখেছি। গাধার মতো খেটেছেন আমাদের জন্য। জানিস, কোনো রাতে আমি আম্মুকে শান্তিতে ঘুমোতে দেখিনি। তার এই অক্লান্ত পরিশ্রম আর আত্মত্যাগের মাধ্যমেই আজ আমরা প্রতিষ্ঠিত হতে পেরেছি। তাই প্লিজ আম্মুর ব্যাপারে কোনো অসম্মানজনক কথা বলবি না। বিয়ের ব্যাপার নিয়ে আপত্তি থাকলেও আম্মুকে আমি সম্মান করি। ভালো তো, তুই সারা জীবন মাম্মাস বয় হয়েই থাক। আম্মুর কথা একটা মেট্রিক ফেলকে বিয়ে করে নে। আমি বাবা তোর মতো এত মা ভক্ত ছেলে নই। আমাকে যদি এরকম ভাবে বিয়ে দিতে চাইতো আমি মরে গেলেও রাজি হতাম না। এখানেই তো তোর আর আমার মধ্যে তফাৎ ফাইন। তুই আম্মুর বাধ্য না হলেও আমি আম্মুর অবাধ্য হতে পারি না। আম্মুর শরীরের অবস্থা বেশি ভালো না রে। কিছুদিন আগে ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার বলেছে আম্মুকে যেন স্ট্রেস দেওয়া না হয়। তাছাড়া আম্মু সারা জীবন আমাদের জন্য যা করেছেন, নিজের জীবন দিয়েও আমরা তার মূল্য দিতে পারবো না। তাই আম্মুর সুখের জন্য আমি সব করতে পারি। সেখানে বিয়েটা অতি সামান্য। আমার যতই কষ্ট হোক না কেন আমি বিয়েটা করবই। এক নিঃশ্বাসে কথাগুলো বলে ব্যালকনি থেকে রুমের দিকে অগ্রসর হলো ফারহান। ফাহিম সেখানেই দাঁড়িয়ে রইল। তপ্ত শ্বাস ফেলে বলল, এটার জন্য তুই রিগ্রেট করবি ভাইয়া। ইভানা ইতিমধ্যেই বিয়ের শপিং এর কথা ভাবছে। যদিও এখনো বিয়ের কথা বেশি দূর এগোয়নি, তবে ইভানা অনেক বেশি উত্তেজিত। তার এই উত্তেজনায় পারদ ঢেলে দিয়ে তোহা বলে উঠল, এত তাড়াতাড়ি শপিং করে কি করবি? আগে বিয়ের দিন তারিখ ফাইনাল হোক। এত তাড়াহুড়ো কোনো মানে খুঁজে পাচ্ছি না। ইভানা হাতে নেল পলিশ দিতে দিতে বলল, তুই জানিস না আপাই, শুভ কাজে দেরি করতে নেই। এই প্রথমবারের মতো আমি বিয়ে করতে চলেছি। একটু তো বেশি এক্সাইটমেন্ট থাকবেই। এইমেন্ট না, শব্দটা এক্সাইটমেন্ট। ভালো করে ইংলিশও বলতে পারিস না। আর বিয়ে সবাই প্রথমবারই করে, কিন্তু তোর মতো এত বেশি বাড়াবাড়ি কাউকে করতে দেখিনি। আমার সাথে শপিং করতে চাইলে চল, আর না হলে একাই চলে যাচ্ছি।
তোহা দীর্ঘশ্বাস নিল। ইভানা ছোটবেলা থেকে এমন, নিজে যা ভালো মনে করে তাই করে, অনেক বেশি পরিমাণে স্বেচ্ছাচারী সে। তোহা যতটা বুঝতার এবং শান্ত, ইভানা ততই অবুঝ এবং চঞ্চল। উপরন্ত নিজের দাদা অত্যাধিক ভালোবাসায় বিগড়ে গেছে সে। মায়ের কাছ থেকে অনেক আদর পেয়েছে সে। বাবা যদিও বা শাসন করতেন, কিন্তু তিনি তো বেশিরভাগ সময় হাসপাতালেই থাকতেন, যার ফলশ্রুতিতে ইভানাকে খুব বেশি নিয়ন্ত্রণ করতে পারেননি। ইভানা রুম থেকে বের হতে যাবে এমন সময় রুমে প্রবেশ করলেন ইভানার দাদা হাশেম আলী। তিনি এতদিন গ্রামের বাড়িতে ছিলেন, আজকে আবার ফিরে এলেন। ইভানার জন্মের 1 মাস আগেই তার দাদির মৃত্যু হয়। ইভানার দাদি বেঁচে থাকতে তার সাথে অনেক রুড ব্যবহার করতেন হাশেম আলী, কিন্তু তার মৃত্যুর পর তার অভাবটা বুঝতে পেরেছেন। এমন সময় ইভানার জন্ম হলো। হাশেম আলী মনে করলেন হয়তো ইভানা তার স্ত্রীর প্রতিচ্ছবি হয়ে ফিরে এসেছে, কারণ তার চেহারার সাথে তার দাদির চেহারার বেশ মিল। তাই তিনি ছোট থেকে ইভানাকে অনেক ভালোবাসতেন। ইভানার দাদির নাম ছিল তানজিলা। হাশেম আলী নিজের স্ত্রীর নামে নিজের নাতনির নাম রাখেন, এই নামে ডাকেন তিনি ইভানাকে। নিজের দাদাকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে ইভানা, খুশিতে উৎফুল্ল হয়ে বলে, তুমি ফিরে এসছো দাদাজান, আমি খুব খুব খুশি হয়েছি। এত দেরি করলে কেন? আরও আগে আসতে চেয়েছিলাম তানজিলা, কিন্তু কি করব বল, গ্রামে অনেক জরুরি কাজ ছিল। তা তুই কোথায় যাচ্ছিলি নাকি? আমি শপিং করতে যাচ্ছিলাম। কিসের শপিং? বিয়ের শপিং, সামনে আবার বিয়ে হবে জানো না? ইভানার বিয়ের কথা শুনে হতবাক হয়ে যান হাশেম আলী। তার নাতের বিয়ে অথচ তাকে জানানো হয়নি। বেশ রুষ্ট হলেন তিনি। দুপুরের খাবার সমাপ্ত করলো ফারহান ফাহিম এবং ফারজানা বেগম। খাবার টেবিলে একটু তর্ক হয়েছিল ফাহিম এবং ফারজানা বেগমের মধ্যে। নিজের ভাইয়ের জন্য এমন পাত্র নিয়ে মূলত তর্কাতর্কি, তবে ফারহান কোনো টু শব্দ করেনি এর মধ্যে। ফাহিমা পেরে ওঠেনি নিজের মায়ের সাথে, ফারজানা বেগম বিয়েটা দেবেনি। ফারহান খাওয়া শেষ করে উঠে যাওয়ার আগেই বলল, বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই আম্মু, আমি শুধু একটাই রিকোয়েস্ট করব, এই বিয়েটা যেন খুব সাধারণভাবে হয়, বড় কোনো অনুষ্ঠান নয়। খুব কাছের আত্মীয় ছাড়া কাউকে দাওয়াত দেওয়ার দরকার নেই, বাকিটা তোমার ইচ্ছা। কথাগুলো বলে ফারহান প্রস্থান করলো। ফারজানা বেগম ভাবলেন তার ছেলে যখন বিয়েটা করতে রাজি হয়েছে সেটাই অনেক। বিয়েটা না হয় সাধারণভাবেই হবে, এখন শুধু ইভানার পরিবারকে মানাতে পারলেই হলো। ইভানা নিজের ঘরেই বসে আছে, মন মেজাজ বেশি একটা ভালো নেই তার। আজ সকাল থেকে বাড়িতে অনেক অশান্তি চলছে। হাশেম আলী ক্ষুব্ধ হয়েছেন তারিকুল ইসলামের উপর। মূল কারণ কেন তিনি ইভানার বিয়ের ব্যাপারে হাশেম আলীকে কিছু জানিয়ে বিয়েটা ঠিক করলেন। নিজের নাতনির উপর কি তার কোনো অধিকার নেই? ইভানার জন্য বিয়েটা করা অনেক জরুরি, না হলে সে ফারহানের উপর কিভাবে প্রতিশোধ নেবে। সেই কারণে ইভানা সিদ্ধান্ত নিল হাশেম আলীকে বোঝানোর উদ্দেশ্যে তার ঘরের দিকে রওনা দিল। নিজের দাদার রুমে গিয়ে সে দেখলো তার দাদা মুখ গোমড়া করে বসে আছে। ইভানা দাদার রুমে ঢুকে মিষ্টি হেসে বলল, তুমি কি মন খারাপ করেছো দাদাজান? হাশেম আলী কোনো উত্তর দিলেন না। ইভানা এসে তার পাশে বসে পড়ল, অতঃপর তার গলা জড়িয়ে ধরে বলল, আমি জানি তোমার মন খারাপ করার যথেষ্ট কারণ আছে। আমি তোমার একমাত্র নাতনি, আমাকে নিয়ে তোমার কত স্বপ্ন। সেখানে আব্বু তোমার অনুমতি না নিয়ে আমার বিয়ের কথা ফাইনাল করে ফেললো। কিন্তু দাদাজান, এই বিয়েটা আমি করতে চাই। তুই যদি এই বিয়েতে রাজি থাকিস তাহলে আমার অমাত করার কিছুই নেই। তুই তো জানিস তানজিলা, তোর সুখেই আমি সুখ খুঁজে পাই। ইভানা মৃদু হাসলো। তার দাদা জানেন এরপর আর আপত্তি করার কোনো আশঙ্কা নেই। হাশেম আলী কিছু সময় চুপ থেকে বললেন, যা সিদ্ধান্ত নিবি ভেবেছি নিস। বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা নয়, এটা জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইভানা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। অতঃপর দাদাকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে চলে আসে রান্নাঘরে, যেখানে ইশরাত খাতুন রান্না বান্নায় ব্যস্ত ছিলেন। ইভানা ইশরাত খাতুনের গা ঘেঁষে দাঁড়ায়। ইশরাত খাতুন ইভানার মনোভাব ঠাউর করতে পারলেন না, তাই ইভানাকে জিজ্ঞেস করলেন, তুই কি কিছু বলবি আমায়? আম্মু, আমি রান্না শিখতে চাই। তুই রান্না শিখে কি করবি? ওহ আম্মু, তুমি বুঝতে পারছো না, 2 দিন পর আমার বিয়ে। বিয়ের পর শ্বশুর বাড়ির সবাইকে রেঁধে খাওয়াতে হবে না? তুই কি রান্না করতে পারবি?
চেষ্টা করে দেখি। ইশরাত খাতুন মানা করলেন না। ইভানাও খুন্তি হাতে নিয়ে রান্না করার প্রস্তুতি নিল। কিছু সময় চেষ্টা করেই হাঁপিয়ে উঠল সে। রান্না করা তো আর এত সহজ ব্যাপার না। গ্যাসের তাপ তার একদম সহ্য হচ্ছিল না। তার উপর ডাল নাড়াচাড়া করতে গিয়ে লেজে গোবরে অবস্থা হয়ে গেল। ইভানা বিরক্তির চ জাতীয় শব্দ করে বলল, ধুর, আমার দ্বারা এসব রান্না বান্না হবে না, আমি চললাম। কথাটা বলে এই মুহূর্তে রান্নাঘরে দাঁড়ালো না ইভানা। দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে এলো। ইশরাত খাতুন মাথায় হাত দিয়ে বললেন, এই মেয়ে যে বিয়ের পর কি করবে আল্লাহ মালুম। আকাশে কালো মেঘ ভেসে বেড়াচ্ছে। সকালবেলা ঝড়ো আবহাওয়া বিরাজমান। আজকের দিনটা পুরোই বৃষ্টি মুখর। এই বাদলা দিনে ইভানা পড়ে পড়ে ঘুমাচ্ছে। ইশরাত খাতুন নিজের মেয়েকে ডাকতে এসে বিরক্ত হয়ে গেলেন। সকাল 10টা বেজে গেছে, অথচ মেয়েটা এখনো ঘুমাচ্ছে। এই মেয়ের নাকি কদিন পর বিয়ে। ইভানাকে বেশ কয়েকবার ডাক দিলেন তিনি, কিন্তু ইভানার ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। তাই বাধ্য হয়ে এক প্রকার টেনে ঘুম থেকে তুললেন। ইভানা বিরক্ত হলো প্রচুর। নিজের মায়ের উপর রাগ দেখিয়ে বলল, আর একটু ঘুমালে কি অসুবিধা হতো আম্মু? আজকের আবহাওয়া কত সুন্দর। আবহাওয়া সুন্দর জন্য কি সারাদিন ঘুমাবি নাকি? আজ বাদে কাল তোর বিয়ে। এখন একটু নিজের বদভ্যাসগুলো বদলানোর চেষ্টা কর। আমি তোর মার জন্য এসব সহ্য করি, সবাই তো আর করবে না। ইভানা চুপচাপ বিছানা থেকে উঠে নিজের মাকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর আবেগপ্রবণ হয়ে বলল, আমি এখন থেকেই তোমার মূল্য বুঝতে পারছি আম্মু। আমি জানি আমি মেয়ে হিসেবে একদম ভালো নই, খুব খারাপ মেয়ে আমি, কিন্তু আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে তোমার মতো মা পেয়েছি আমি। মা হিসেবে তুমি একদম পারফেক্ট। ইশরাত খাতুনের চোখে জল চলে এলো, তবে তিনি খুব সন্তর্পণে সেই জল মুছে ফেললেন। ইভানার উদ্দেশ্যে বললেন, এখন ছাড়া আমাকে, রান্না বসিয়ে এসেছি। ইভানা ছেড়ে দিতেই ইশরাত খাতুন ঘর থেকে দ্রুত বেরিয়ে এলেন। আবেগকে নিয়ন্ত্রণ করা যে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। একজন মায়ের কাছে সব থেকে আপন হয় তার সন্তান। কত আদর যত্নে সেই সন্তানকে মানুষ করে তারা। সেই সন্তানকে যখন চিরকালের মতো অন্য কারোর বাড়িতে পাঠিয়ে দিতে হয়, সেই কষ্ট ভাষায় প্রকাশ করা অসম্ভব। দুপুরে খাবার টেবিলে ডিনারের জন্য বসেছে সবাই। শুরুর থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও খাবার মাঝখানে পরিস্থিতি ঘোলাটে হয়। তারিকুল ইসলাম পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলেন, ফারহানের মায়ের সাথে আজ কথা হলো, তিনি বললেন এই সপ্তাহের মধ্যে বিয়েটা দিতে চান। হাশেম আলী তেতে উঠে বলেন, এটা কি ধরনের কথা? এক সপ্তাহের মধ্যে কিভাবে সম্ভব? আমার আদরের নাতনির বিয়ে বলে কথা। আমার কত স্বাদ যে বড় অনুষ্ঠান করে ধুমধাম করে বিয়ে দিব। উনি বলেছেন খুব সাদামাটাভাবে বিয়েটা দিতে চান, খুব কাছের খুব আত্মীয় স্বজন ছাড়া কেউ আমন্ত্রিত থাকবে না। এটা আমি মানব না। এত সাধারণভাবে আমার নাতনির বিয়ে হবে না। তুই এই শহরের একজন নামি দামি ডাক্তার, তোর কত চেনা জানা লোক আছে। তাছাড়া আমাদের কত আত্মীয় স্বজন আছে। আমার নাতনির বিয়েতে সবাইকে দাওয়াত দিব, সবাই আসবে, হই হুল্লোড় করে বিয়ে হবে। সেখানে এইসব কি বলছিস তুই? আমি কিছু বলছি না, আব্বু যা বলার পাত্রের মাই বলেছেন। এমন হলে এই বিয়েটা দিতে হবে না। আমার নাতনি এতটাও ফেলনা না যে ওকে যেন তেনভাবে বিয়ে দিব। তোমার নাতনি যা রেজাল্ট করেছে তাতে ওর জন্য যে এত ভালো পাত্র পাওয়া গেছে সেটাই অনেক, তাই এই বিয়েটা আমি ভাঙতে চাইছি না। হাশেম আলী ভাতে পানি ঢেলে দিয়ে বললেন, তোদের যা ইচ্ছা কর, আমার মতামতের তো আজকাল কোনো দামই নেই। আমি যে একজন মুরব্বী মানুষ আসি সেটা তোদের খেয়াল নেই। যা পারিস কর, আমি আর কিচ্ছু বলবো না। ইভানা বলে উঠল, তুমি কোনো চিন্তা করো না দাদাজান, আমার বিয়েটা তুমি যেমন করে চাও তেমন করেই হবে। প্রয়োজনে আমি কথা বলবো ওনাদের সাথে। তারিকুল ইসলাম গর্জন করে বললেন, তুমি এসব ব্যাপারে একদম নাক গলিও না, তোমার বাড়াবাড়ির জন্য না এত ভালো সম্বন্ধটা ভেঙে যায়। ইভানা প্রতিবাদ করতে চেয়েও করল না। নিজেকে বোঝালো ঠান্ডা মাথায় সবকিছু সমাধান করতে হবে, না হলে হিতে বিপরীত হতে পারে। ইভানা খুব চতুরতার সাথে তার আম্মুর থেকে ফারহানদের বাড়ির ঠিকানা নিয়ে নেয়। উদ্দেশ্য সেখানে গিয়ে ফারহানের মায়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলা। তারিকুল ইসলাম হাসপাতালে চলে যাওয়ার পরই ইভানাও বেরিয়ে পড়ল। এখন তার গন্তব্য ফারহানের বাড়ি। ইভানের বাড়ি থেকে বেরিয়ে একটি ক্যাব বুক করে নিল।
অতঃপর সেই ক্যাবে করে রওনা দিল ফারহানের বাড়ির দিকে। কিছু সময় এভাবেই কাটলো। এক পর্যায়ে ইভানা পৌঁছে গেল তার কাঙ্ক্ষিত গন্তব্যে। ইভানা ক্যাব থেকে নেমে ভালো করে পর্যবেক্ষণ করে দেখলো বাড়িটা। দোতলা বিশিষ্ট একটা বাড়ি, দেখে মনে হয় নতুন তৈরি হয়েছে বাড়িটা। ইভানা বেশিক্ষণ দাঁড়ালো না বাইরে, যদিও তার বুক থেকে ধকধক আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, হাত পা রীতিমতো কাঁপছিল। বিয়ের আগে প্রথমবারের মতো নিজের হবু শ্বশুর বাড়িতে ঢুকতে চলেছে সে, তাই বেশ উত্তেজিত সে। কাঁপা কাঁপা হাতে কলিং বেলে চাপ দিল। একবার দুইবার করে মোট 3-4 কলিং বেলে চাপ দেওয়ার পরে কেউ একজন এসে দরজাটা খুলে দিল। ইভানা এক পলক তাকালো সামনের দিকে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে সে ঠিক চিনতে পারল না। ফর্সা, লম্বা, সুঠাম দেহি একজন ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। ইভানা খেয়াল করে দেখলো ফারহানের সাথে চেহারার অনেকটাই মিল, তবে পার্থক্য হলো ফারহানের গায়ের রং শ্যামলা আর এই ছেলেটা অনেক ফর্সা। ইভানা বুঝে নিল এটা হয়তো ফারহানের ভাই হতে পারে। এদিকে ফাহিম ইভানার দিকে ভুরু কুঁচকে তাকিয়েছিল। যেহেতু সে ইভানাকে চেনে না, তাই বলল, তুমি কে আর কাকে চাই এখানে? সেটার কৈফিয়ত আপনাকে দিতে যাব কেন? আর আপনি আমাকে তুমি করে বলছেন কেন? অচেনা কাউকে তুমি করে কেউ বলে নাকি? আপনি করে বলতে হয়, জানেন না? হয়তো এই তর্ক আরো কিছুক্ষণ চলতো, কিন্তু তার মাঝে আগমন ঘটলো ফারহানের। ফারহান এসে ইভানাকে দেখে অবাক হলো প্রচুর। সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, তুমি এখানে? ফাহিম ফারহানকে বলল, তুই চিনিস মেয়েটাকে? দেখ না, এইটুকু একটা মেয়ে আমাকে জ্ঞান দিচ্ছে, ওকে আমার আপনি করে বলতে হবে। ফারহান কিছু বলে না, নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে ইভানার দিকে। ইভানা তো চুপ থাকার মেয়ে না, সে বলে, এই যে শুনুন, আমার পরিচয় কি জানেন? আমি এই লোকটার হবু বউ। আর আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি হলেন ওনার ভাই, তাই না? তার মানে আমি আপনার হবু ভাবি। সো আমাকে সম্মান দিয়ে কথা বলবেন। ফাহিম তাচ্ছিল্য করে বলল, ওহ, তাহলে তুমি সেই ম্যাট্রিক ফেল মেয়ে? ইনার গায়ে লাগলো খুব। সে প্রতিবাদী সুরে বলল, এভাবে কথা বলবেন না আমার সাথে। এভাবে বলবো না তো কিভাবে বলবো? যা সত্যি তাই বলেছি। ছোট থেকে একটা প্রবাদ শুনে আসছি, বাদরের গলায় মুক্তোর মালা। এখন তো সেটা বাস্তবেও দেখছি। মানে কি বলতে চাইছেন আপনি? এই যে তুমি বাদর আর আমার ভাইয়া মুক্তোর মালা। মুখ সামলে কথা বলুন। মুখ সামলানোর কিছু নেই। তুমি যে আমার ভাইয়ার নখের যোগ্য নাও সেটা ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নেই, তাই আমি ভুল কিছু বলছি না। ইভানার চোখে জল চলে এলো। এত অপমানিত জীবনে সে কোনোদিনই হয়নি। ইচ্ছা করছে গলা ফাটিয়ে কাঁদতে। ইভানার অবচেতন মন বারবার চাইছিল ফারহান তার হয়ে কিছু বলুক, প্রতিবাদ করুক তার জন্য, কিন্তু সেসব কিছুই হচ্ছিল না। ফারহান নীরব দর্শক হয়ে সবকিছু দেখছিল। ইভানা থাকতে না পেরে ফারহানের দিকে তাকিয়ে বলে, আপনার ভাই আমাকে এত কিছু বলছে আর আপনি কিছু বলবেন না? আমি হবু স্ত্রী হই আপনার, আমার হয়ে কিছু তো আপনার বলা উচিত। ফারহান ভাবলেশীন ভাবে বলে, আমার ভাই তো ভুল কিছু বলেনি। এই কথাটা ইভানার মনকে আরো বিষিয়ে দিল। সে এক প্রকার দৌড়ে ফারহানদের বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে সে জোরে জোরে কাঁদতে লাগলো। অতঃপর নিজেকে সামলে নিয়ে নিজের বাড়িতে ফিরল। বাড়িতে এসে নিজের রুমে প্রবেশ করে ঘরের দরজা বন্ধ করে দিল। এখন কিছুক্ষণ একা থেকে মাথা ঠান্ডা করতে চায় সে। ইভানার আজ দেখা করলো ফারজানা বেগমের সাথে। মূলত ইশরাত খাতুনের থেকে তার ফোন নাম্বার জোগাড় করে বাইরে একটি কফি শপে ডেকে পাঠালেন ওনাকে। ইভানা ও ফারজানা বেগম মুখোমুখি বসে আছে। ইভানা কফিতে চুমুক দিয়ে মৃদু হেসে বলল, বিয়েটা যাতে একটু উৎসব অনুষ্ঠান করে হয় সেই আর্জি জানাতেই আপনাকে ডেকে পাঠিয়েছি। আসলে আমার দাদাজানের অনেক ইচ্ছা মহা সমারোহে আমার বিয়ে দেবেন। ফারজানা বেগম চিন্তিত মুখে বললেন, আমিও তো চাই আমার ছেলের বিয়েটা বড় অনুষ্ঠান করে দিতে, কিন্তু ওই তো মানা করলো। ছেলেরা তো জেদ করবেই, কিন্তু আন্টি আপনি ভেবে দেখুন না, এরকম ভাবে কারোর বিয়ে হয়? আপনি আপনার ছেলেকে বুঝিয়ে বলুন, দেখবেন তিনি এমনিই রাজি হবেন। আচ্ছা, চেষ্টা করে দেখবো। অতঃপর তারা আরো কিছু সময় কথাবার্তা বলে। ফারজানা বেগমের সাথে বেশ ভাব হয়ে যায় ইভানার। ফারজানা বেগম ভাবতে থাকেন, এই রকম একটা মিষ্টি মেয়েকে তার ছেলের বউ হিসেবে পেলে তিনি ধন্য হবেন। আর তার ছেলে কিনা বিয়েটা করতে অমাত করেছিল।
ফারজানা বেগম গ্রামেই নিজের জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছেন, তাই তার চিন্তাধারা শহরের মানুষদের মতো এত পেঁচানো নয়। বেশ সহজ সরল চিন্তা ভাবনা তার। শহুরে কোনো মানুষ হলে হয়তো ইভানাকে কখনো নিজের ছেলের বউ হিসেবে পছন্দ করতেন না, কিন্তু গ্রামে থাকায় তার কাছে পড়াশোনা অতটা মূল্যবান নয়। তার মানে নিজের ছেলেকে তো শিক্ষিত করেছেনই, এখন তার বউ না হয় একটু কম শিক্ষিত হলো, তাতে তো আর কোনো অসুবিধা নেই। তাছাড়া ফারজানা বেগম নিজেও পড়াশোনা করেননি। ফারজানা বেগম তাই মনে করেন বাড়ির বউ হওয়ার জন্য সুন্দরী গুণবতী হওয়াই যথেষ্ট। এই কারণে ইভানাকে এক দেখায় তার পছন্দ হয়ে গেছে। এখন ইভানাকে বাড়ির বউ করে ঘরে তুললেই তার শান্তি। এখন দেখা যাক ভাগ্যে কি লেখা আছে। সময়ের স্রোতে এগিয়ে গেছে কয়েকটা দিন। ইভানা ও ফারহানের বিয়ের দিন তারিখও প্রায় চলে এসেছে। আর মাত্র 2 দিন পরেই তাদের বিয়ে হওয়ার কথা। ইতিমধ্যে বাড়িতে আত্মীয় স্বজনের ভিড় লেগেছে। ইভানার কথা শুনে ফারজানা বেগম ফারহানকে বুঝিয়ে বড় অনুষ্ঠান করে বিয়ের কথা বলেছিলেন। ফারহান তো একদম রাজি হতে চায়নি, তবে ফারজানা বেগম অনেক বোঝানোর পর ফারহান কিছুটা শান্ত হয়। এখন বিয়েটা খুব সাদামাটা ভাবে হচ্ছে না, আবার বড় অনুষ্ঠানও করেও না, কাছের আত্মীয় স্বজন বা প্রতিবেশী নিয়ে অনুষ্ঠান করে বিয়েটা হবে। ইভান এখন প্রতিশোধের নেশায় রয়েছে। তার উদ্দেশ্য ফারহানকে বিয়ে করে সব অপমান এবং অবহেলার প্রতিশোধ নেবে। এখন দেখা যাক তার এই প্রতিশোধের ইচ্ছা কখনো পূর্ণ হয় কিনা। তবে ইভানের প্রতিশোধটা হবে অন্যরকম, যাকে বলা যায় মিষ্টি মধুর প্রতিশোধ। আজকে ইভানের গায়ে হলুদ উপলক্ষে হলুদ রঙের লেহেঙ্গা পরেছে ইভানা। অপূর্ব সুন্দর লাগছে তাকে। তোহা সহ ইভানার কিছু কাজিন তাকে ঘিরে বসেছে। একটু পরে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শুরু হবে। তার আগে কাজিনরা সবাই মিলে গল্প গুজবে মেতেছে। সবার মাঝে রিয়া নামে ইভানার এক চাচাতো বোন বলে ওঠে, তোর ভাগ্যটা কত ভালো তাই না, ম্যাট্রিক ফেল করে ম্যাজিস্ট্রেটের বউ হবি। কথাটা শুনে সবার মাঝে হাসির রোল উঠে যায়। ইভানার ভীষণ লজ্জা লাগে, সব সামনে অপ্রস্তুত হয়ে যায় সে। তোয়া ব্যাপারটা সামলানোর জন্য বলে, এখন এসব কথা থাক, বিয়ে খেতে এসেছিস সবাই, বিয়েতে আনন্দ মজা কর, এসব নিয়ে কথা তো বলার দরকার নেই। রিয়া অপমানিত বোধ করে, তাই সে তোহার উদ্দেশ্যে বলে, সত্য কথা বললেই রেগে যাওয়া স্বাভাবিক। তুই বড় হয়ে এখনো কুমারী আছিস, এদিকে তোর ছোট বোনের বিয়ে হতে যাচ্ছে। এর কারণ তো কারো অজানা নয়, কারণ ইভানা একটা ফেলটুস ছাত্রী। ইভানার চোখ ছলছল করছিল। এই জন্য সে 1 বছর বাড়ির বাইরে কোথাও যায়নি। এই তিক্ত কথাগুলো যে তার সহ্য হতো না। কেউ পরীক্ষায় অকৃতকার্য করলে তাকে কথা শোনানো যেন সমাজের লোকের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। একবারও তারা নিজেদেরকে তাদের জায়গায় বসিয়ে ভাবে না যে কাউকে অপমান করলে কত কষ্ট লাগে। এর মধ্যে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা শুরু হয়। সবাই একের পর এক ইভানের গায়ে হলুদ দিতে থাকে। তোহা ইভানের গায়ে হলুদ লাগিয়ে বলে, আমি তোকে আগেও বলেছি, এখন বিয়ে না করে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা কর, কিন্তু তুই শুনলি না আমার কথা। বিয়ের পর কিন্তু তোকে এরকম অপমান আরো অনেক সহ্য করতে হবে। আমি জানি, আমি নিজেকে সবকিছুর জন্য প্রস্তুত করে নিয়েছি। ইভানার এমন জবাব শুনে তোহার কথা বলার মতো কিছু খুঁজে পায় না। যে বোঝে না তাকে হয়তো বোঝানো যায়, কিন্তু যে বুঝেও বুঝতে চায় না তাকে বোঝানোর সাধ্য এই দুনিয়ার কারণে নেই। তবুও তোমার শেষ দিন অব্দি নিজের বোনকে 1000বার বোঝানোর চেষ্টা করেছে। নিজের বড় বোনের দায়িত্ব যথাযথভাবেই পালন করেছে। আকাশে আজ চাঁদ তার পূর্ণরূপে আবির্ভাব ঘটিয়েছে, কারণ আজ পূর্ণিমা। এই আলোকিত রাতে ইভানাদের বাড়ি আজ আরো অনেক বেশি আলোকিত। চারিদিকে সাজসজ্জা, জুড়ে সাউন্ড বক্স বাজিয়ে গান বাজানো হচ্ছে। সেই গানের তালে অনেকে নাচছে। বর্তমানে হচ্ছে মেহেন্দি লাগা কে রাখনা, গানটার সাথে চলেছে ইভানার হাতে মেহেন্দি লাগানোর আয়োজন। তো অনেক সুন্দর মেহেন্দি লাগাতে পারে, তাই নিজের বোনের হাতে সেই মেহেন্দি পরিয়ে দিল। ইভানার হাতে ফারহানের নামের প্রথম অক্ষরও লিখে দিল দোহা। সবকিছু ভালোভাবেই মিটে গেল। অতঃপর আগমন ঘটল আনহার। ইভানা আনাকে দেখা মাত্রই বলল, তুই আসতে এত দেরি করে দিলি কেন? আর বলিস না, পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। যাই হোক, একবার যখন এসে পড়েছি তখন তোর বিয়ের সব অনুষ্ঠানে অংশগ্রহণ করব, অনেকই হই হুল্লোড় করব।
অতঃপর দুই বান্ধবী গল্প গুজবে মেতে ওঠে। দুজনে গল্প করতে করতে ইভানার রুমে চলে যায়। এই সময় আনহা ইভানার সামনে ফারহানের প্রসঙ্গ তুলে বলে, তাহলে শেষ অবধি ম্যাজিস্ট্রেটের উপরে প্রতিশোধ নিতে বিয়েটা করেই ফেলছিস? ইভানা মৃদু হেসে বলে, তা বটে, বিয়েটা শুধু হয়ে যেতে দে, তারপর দেখ আমি কিভাবে সবকিছুর প্রতিশোধ নিই। দরজার আড়ালে দাঁড়িয়ে আনহা ও ইভানের সব কথোপকথন রেকর্ড করে নেয় রিয়া। ইসরান খাতুনের কথা মতো ইভানাকে ডাকতে এসেছিল সে। তখনই দরজার বাইরে থেকে তাদের কথোপকথন শুনতে পায় এবং রেকর্ড করে নেয়। ছোটবেলা থেকেই ইভানা ও তোহাকে হিংসা করে রিয়া। তারিকুল ইসলামের চাচাতো ভাইয়ের মেয়ে রিয়া। তারিকুল ইসলাম অনেক ধনী, তাদের মেয়ে কত সুযোগ সুবিধা পায়। ইভানা ম্যাট্রিক ফেল করেও ম্যাজিস্ট্রেটকে বিয়ে করতে পারছে। অন্যদিকে রিয়া অনেক মেধাবী ছাত্রী, ম্যাট্রিক পরীক্ষায় সে বোর্ডের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। এবার এইচএসসি পরীক্ষাতেও ভালো করার আশা দিচ্ছে, কিন্তু তার বাবা একজন সাধারণ চাকরিজীবী। তার জীবন এত সচ্ছলতা নেই, তাই মূলত সে হিংসা করে তাদেরকে। বারবার তাদের অবস্থা নিয়ে আফসোস করে বলে, যদি তার জীবনে এমন হতো। রিয়া এই সমস্ত কথা রেকর্ড করে শয়তানি হাসি দিয়ে বলে, জীবনে অনেক আনন্দ করে নিয়েছিস তুই, এবার একটু কষ্ট সহ্য করার প্রস্তুতি নে, আমি করব তোর কষ্টের ব্যবস্থা। পুরো বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে। বিয়ের আলোকসজ্জায় আলোকিত চারিদিক। আর মাত্র কিছু সময় তারপরেই বিবাহ নামক সম্পর্কে গেঁথে যাবে দুটি জীবন। ইভানা সকলের মধ্যমণি হয়ে বসে আছে। নিজের বিয়ে উপলক্ষে সে খুব সুন্দর কারুকার্য করা একটি লাল লেহেঙ্গা পরেছে। লেহেঙ্গাটিতে খুব সুন্দর মানিয়েছে তাকে, যে কেউ দেখলে মুগ্ধ হয়ে যাবে। আশেপাশের কিছু আত্মীয় নিজেদের মধ্যে গল্প গুজব করছিল। তাদের মধ্যে একজন হঠাৎ করে ফিসফিস করে বলে, এই মেয়ে মনে হয় এমন রূপ দেখিয়েই ম্যাজিস্ট্রেটকে পাঠিয়েছে, নাহলে এমন মেয়েকে তো আর কোনো ম্যাজিস্ট্রেট এমনি এমনি বিয়ে করতো না। শোনেননি, ম্যাট্রিক ফেল করেছিল, এবার পরীক্ষা দিয়ে টেনে টুনে পাশ করেছে। মুহূর্তের শান্তিতে সবার জটলা লেগে গেল। সবাই নানা আলোচনা সমালোচনায় ব্যস্ত হয়ে গেল। বিয়ে বাড়িতে অবশ্য এমন পরিস্থিতি খুব একটা আশ্চর্যজনক নয়, কারণ সব বিয়ে বাড়িতেই পাত্র পাত্রীকে এমন সমালোচনা কম বেশি হয়েই থাকে। কখনো বা রূপ নিয়ে, আবার কখনো বা যোগ্যতা, খাবারের স্বাদ নিয়ে। তবে এক্ষেত্রে ইভানাকে নিয়ে বেশ ভালোই সমালোচনায় জমেছে সবাই। রিয়া এদিক দিয়ে যাবার সময় কয়েকজনকে এভাবে জটলা পাকিয়ে কথা বলতে দেখে থমকে গেল। তার মনে হলো এখানে কি হচ্ছে সেটা একটু শুনে দেখলে ভালো হয়। যেই ভাবনা সেই কাজ। রিয়া সকলের কথার মাঝে ঢুকে পড়ল। যখন বুঝতে পারলো সবাই ইভানাকে নিয়ে কথা বলছে, তখন রিয়ার মাঝে খুব দুষ্ট একটা বুদ্ধি এলো। রিয়া হঠাৎ করেই সকলের মাঝে বলে উঠল, আমারও মনে হয় আপনারা ঠিকই বলছেন। ইভানার মতো একটা মেয়ে যে কিনা ম্যাট্রিক ফেল করেছে, তাকে একজন ম্যাজিস্ট্রেট কোন দুঃখে বিয়ে করতে যাবে? আমার মনে হয় এর পেছনে কোনো কারসাজি আছে। হয়তো কোথাও কোনো আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে বা এমন কিছু। জানেন তো আজকালকার জামানা কেমন, তাই হয়তো বাধ্য হয়ে বিয়েটা করছে। মুখ থেকে নিঃসৃত কথাকে অনেক সাধারণ মনে করা হয়েও এই কথায় অনেক বেশি অসাধারণ হয়ে ওঠে। কখনো এই কথায় নষ্ট করে দিতে পারে কারোর সাজানো গোছানো জীবন। এক কথা দু কথা মিলিয়ে পুরো জগা খিচুড়ি যখন তৈরি হয়, তখন তা বেশ জটিল রূপ ধারণ করে। এই যেমন এখন রিয়ার বলা কথাটা নিয়ে সবাই নিজেদের মতো করে আলোচনা করছে। সবাই নিজেদের মতো করে বিষয়টা সাজিয়ে নিচ্ছে। সকলের মাঝে একজন যেমন বলেই দিল, এমন তো হতেই পারে, হয়তো বিয়ের আগেই কোথাও কোনো অকাজ করতে গিয়ে ধরা পড়েছে, তাই এখন বিয়েটা হচ্ছে। এরকম ভাবেই সবাই না কথা সাজাচ্ছে নিজেদের মতো। রিয়া এসব কথা শুনে কুটিল হাসলো, মনে মনে বলল, যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনটাই হলো। ছোটবেলা থেকে তোকে সুখে থাকতে দেখেছি ইভানা, আমি তোর জন্য বেশি যোগ্যতা সম্পন্ন হয়েও সুখ পাইনি। আর তুই খুব শখ ছিল তাই না ম্যাজিস্ট্রেটকে বিয়ে করার? দেখ এখন কি হয়। ইভানা নিজের রুমেই বসেছিল। তাকে ঘিরে রেখেছিল তার সমস্ত কাজিন বন্ধুরা। তোহা, আনহা এবং রিয়াও ছিল সেখানে। হঠাৎ করে সবার মাঝে রোল ওঠে,
ইভানার এক কাজিন এসে বলে, তোমরা সবাই চলো, বড় এসে গেছে। ব্যাস কথাটা শোনা বাকি, আর সবাই দৌড়ে চলে গেল বরকে দেখতে। সবাই যাওয়ার পর তোহা ও রিয়া ছিল। তোহা ইভানাকে উদ্দেশ্য করে বলে, তুই এখানেই চুপটি করে বসে থাক, একদম কোথাও যাবি না, কেমন? আমি আসছি। আচ্ছা আপাই। তোহা চলে যাবার পর কিছু সময় রিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে। রিয়ার উপস্থিতি ইভানাকে অস্বস্তির মধ্যে রেখেছিল, কারণ ইভানা খুব ভালো করেই জানে রিয়া কি ধরনের মেয়ে। সে খুবই হিংসুটে আর কুটিল। রিয়া আচমকা ইভানার সামনে এসে বলে, সবকিছু কত পারফেক্ট তাই না? তুই কত সুন্দর বউ সেজে বসে আছিস, আবার তোর ম্যাজিস্ট্রেট বড়ও এসে গেছে। এখন শুধু বিয়েটা ভালোই ভালোই হলেই হয়। আচ্ছা, বিয়েটা হবে তো? এটা তুমি কি বলছো রিয়া আপু? বিয়ে হবে না কেন? না মানে অনেক সময় তো এমন হয় যে বিয়ের আসরে বিয়ে ভেঙে যায়। এমন কিছু হবে না। তুমি এমন অশুভ কথা বলো না, যা হবে ভালোই হবে ইনশাল্লাহ। রিয়া তখন মনে মনে বলে, কিচ্ছু ভালো হবে না ইভানা, সবকিছু খারাপের ব্যবস্থা যে আমি অলরেডি করে রেখেছি। এবার শুধু তুই দেখ কি হয়। আজ সেই রকম একটা সিক্রেট হবে, তোর অপমান তাড়িয়ে উপভোগ করার জন্য আমি প্রস্তুত। ফারহান ও তার পরিবারের সদস্যরা সবাই এসে গেছে। তাদের সবার বসার ব্যবস্থাও করা হয়েছে। ফারহানের পরনে নীল কালারের শেরওয়ানি, যেটাতে অনেক সুন্দর লাগছে তাকে। ফারহান একটু রুমাল দিয়ে তার মুখ ঢেকে রেখেছে। ফারহানকে ঘিরে রেখেছে তার খুব কাছের কিছু বন্ধু বান্ধব এবং ফাহিম। ফারহান এই বিয়েতে নিজের কিছু নিকট আত্মীয় বন্ধু ছাড়া কাউকেই দাওয়াত দেয়নি, কারণ এতে তার মান সম্মানের উপর প্রভাব পড়তে পারে। তবুও ফারহানের এক বন্ধু রিফাত আচমকা বলে ওঠে, শুনলাম তোর বউয়ের শিক্ষাগত যোগ্যতা নাকি খুবই কম। এটা কেমন হলো দোস্ত? তুই একটা ম্যাজিস্ট্রেট মানুষ, আমরা কত আশায় ছিলাম যে তোর সাথে যার বিয়ে হবে সে উচ্চ শিক্ষিত হবে, কিন্তু এটা কি হলো? তুই একটু ভালো মেয়ে খুঁজে পেলি না? মেয়ের বয়সও তো খুব কমই মনে হচ্ছে। ফারহান কিছু বলতে যাবে তার আগে ফাহিম বলে ওঠে, না থাক এসব কথা। বিয়ে বাড়িতে এসেছেন যখন দেখুন কোনো ভালো মেয়ে নজরে পড়ে নাকি। আশেপাশে তো অনেক সুন্দরী মেয়ে আছে। বন্ধুর বিয়েতে এসে কাউকে পড়াতে না পারলে কেমন হয়? হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছ, আমিও এমনটাই ভাবছিলাম। ফারহান মনে মনে ফাহিমকে অনেক ধন্যবাদ জানায়, কারণ সে সুকৌশলে ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ফাহিম এমনি যেমনই হোক, সে নিজের ভাই বা পরিবারের অসম্মান কখনো হতে দেবে না। সবকিছু তখন অবধি ঠিকঠাক ছিল, কিন্তু রিয়া যেই আগুন লাগিয়েছিল তা খুব শীঘ্রই দাবানলে পরিণত হওয়ার অপেক্ষা করছিল। ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষর অনেক আত্মীয় স্বজন একে অপরের সাথে খোশ গল্পে মেতে ওঠে। এর মাঝে ইভানার যোগ্যতা নিয়ে প্রসঙ্গ আসতেই সবার মধ্যে এ নিয়ে বিস্তর আলোচনা হয়, যার ফলস্বরূপ সবার মাঝে এই কথা রটিয়ে যায় যে হয়তো ইভানা ও ফারহান কোনো আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়েছে, তাই এই অবস্থা। কতটা ঝড়ের বেগে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। সবাই নানা রকম সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে, নিজের মনের মাধুরী মিশিয়ে কাহিনী তৈরি করতে থাকে। এসবের মধ্যে ইভানাকে বিয়ের আসরে নিয়ে আসা হয়। ইভানা ফারহানের দিকে এক পলক তাকিয়ে লজ্জায় নুয়ে যায়। ফারহানের বন্ধুদের কানে ইতিমধ্যে কথাগুলো এসেছে। রিফাত একটু ঠোঁট কাটা স্বভাবের, তাই সে কোনো চিন্তা না করেই ফারহানের কাছে এসে তার কানে কানে বলে, এসব কি শুনছি দোস্ত? তুই নাকি এই মেয়েটার সাথে বিয়ের আগে আকাম কুকাম করতে গিয়ে ধরা পড়ে বাধ্য হয়ে বিয়েটা করছিস? ফারহান রাগান্বিত স্বরে বলল, এসব কে বলেছে তোকে? বিয়ে বাড়ির সবাই তো এটা নিয়ে কথা বলছে। ফারহানের রাগ হলো খুব। এই ভয়টাই সে পাচ্ছিল, তাই চাচ্ছিল না এভাবে বড় অনুষ্ঠান করে বিয়ে করতে। এখন যে বিতর্ক তৈরি হয়েছে সেটা ফারহানের মান সম্মান ধুলে মিশিয়ে দিল। ফারহান আর স্থির থাকতে পারল না। আসরে সে সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি এই বিয়ে করতে পারবো না। কথাটা চাওর হতেই রীতিমতো ছোটখাটো ভূমিকম্প হয়ে গেল। ফারহান বিয়ে করবে না এই কথাটা শুনে ইভানার বাবা তারিকুল ইসলাম বলে উঠলেন, এটা তুমি কি বলছো? সবকিছু ঠিক হয়ে গেছে, আমাদের কত আত্মীয় স্বজন এসেছে, এমন অবস্থায় তুমি বিয়েটা না করলে কেমন হয়? ফারজানা বেগম উপস্থিত ছিলেন সেখানে। তিনি ফারহানের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছেন। তিনি ফারহানের কাছে এসে শক্ত গলায় বললেন, এটা তুই কি বলতেছিস ফারহান? বিয়ে করবি না মানে?
আম্মু, এই নিয়ে আমি আর কোনো কথা শুনবো না। হাশেম আলী প্রচন্ড রেগে গেছেন। একেই এই বিয়ে থেকে শুরু থেকেই তার অমত ছিল। এখন বিয়ের আসরে যেসব কাহিনী ঘটে যাচ্ছে তাতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হাশেম আলী আর থাকতে না পেরে বলে উঠলেন, আমার নাতনি এত বড় অপমান আমি সহ্য করব না। এই ছেলের সাথে কোনোভাবেই আর আমার নাতনির বিয়ে দেব না। পরিস্থিতি ভীষণ ঘোলাটে হয়ে যাচ্ছিল। ইভানাও বুঝতে পারছিল না ঠিক কি হতে চলেছে। সে উঠে সামনের দিকে পা বাড়াতেই তোহা তাকে আটকে বলল, তুই এখানেই থাকি ভানা, বড়রা ওখানে আছে, তারা সবকিছু সামলে নেবে। কিন্তু আপাই, উনি কি বলছে এসব? আমায় বিয়ে করবেন না মানে? রিয়া তাচ্ছিল্য করে বলে, এমন ন্যাকার মতো কথা বলছিস কেন ইভানা? বুঝতে পারছিস না কি হয়েছে? তোর বিয়েটা পাঁচাল হয়ে যাচ্ছে। অবশ্যই এটা হওয়ারই কথা ছিল। তোর মতো ম্যাট্রিক ফেল মেয়েকে তো আর একজন ম্যাজিস্ট্রি বিয়ে করবে না কখনো। তোহা রিয়ার কথার জবাবে বলে, তুই এসব নিয়ে কথা বলিস না রিয়া, তোর স্বভাব কি আমি খুব ভালো করেই জানি। তুই তো আমাদেরকে হিংসা করিস। রিয়া নাকি সুরে বলে, এখন তো আমিই খারাপ হব। তোমরা এত বড় লোক, আমি তো তোমাদের মতো নই, তাই তোমরা সবসময় আমাকে অপমান করো। কথাটা বলে সে দৌড়ে সরে আসে। ইভানা আর দাঁড়িয়ে থাকতে পারে না, সে দৌড়ে চলে আসে সামনে। তোহা তাকে আটকানোর বৃথা চেষ্টা করে। তোহা মাথায় হাত দিয়ে বলে, না জানি এই সমস্যার সমাধান আদৌ হবে নাকি সবকিছু আরো ঘোলাটে হয়ে যাবে। ইভানা ফারহানের সামনে সে উপস্থিত হয়। অতবার তার সামনে মিনতি সুরে বলে, প্লিজ আপনি বিয়েটা করে নিন। আপনি তো অনেক শিক্ষিত, তাই এটা খুব ভালো করেই জানেন যে এই সমাজ ব্যবস্থা মেয়েদের জন্য কত কঠিন। আর যদি আপনি বিয়ে না করে এখান থেকে চলে যান তাহলে হয়তো আপনার কিছু হবে না, কিন্তু একজন মেয়ে হিসেবে আমাকে অনেক কথাই শুনতে হবে। লোকে আমার দিকে আঙুল তুলবে। একেই মেট্রিক পরীক্ষায় খারাপ রেজাল্টের জন্য অনেক তিরস্কার আর অপমান সহ্য করেছি। এখন আর নতুন করে এত অপমান মানতে পারবো না। ফারহান ভাবলেশহীন ভাবে বলে, সেটা আমার দেখার বিষয় না। তোমার কথা ভেবে আমি নিজের সম্মান নষ্ট করতে পারবো না। সবাই কি বলছে জানো? আমি নাকি তোমার সাথে কোনো আকাম করতে গিয়ে ধরা পড়েছি, যার জন্য বাধ্য হয়ে তোমাকে বিয়ে করছি। ভাবতে পারছো এতে আমার মান মর্যাদার কি পরিমাণ ক্ষতি হচ্ছে? ইভানার চোখে জল চলে আসে। সে নিজের সপক্ষে কিছু বলতে যাবে, কিন্তু তাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফারহান হনহন করে চলে যেতে থাকে। তারিকুল ইসলাম, ফারজানা বেগম সহ আরো অনেকে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ফারহান কারো কথায় কর্ণপাত করে না। ফাইমের মতো কঠিন প্রকৃতির একটা ছেলেও এই মুহূর্তে দোটানায় ভুগছিল। একবার তার মনে হচ্ছে তার ভাই যা করছে সেটা ঠিক, কারণ সম্মানটাই সবার আগে। আজ বিয়েটা করলে তার ভাইকে আরো অনেক কথা শুনতে হবে। আবার তার এটাও মনে হচ্ছে মেয়েটাকেও তো অনেক ভুগতে হবে, কারণ এই সমাজে মেয়েদের অবস্থান কেমন সেটা ফাইম অনেক ভালো করেই জানে। সমাজ সবসময় মেয়েদের দিকেই আঙুল তোলে। এসব ভেবে ফাইম ভাবলো তার ভাইকে আটকানো উচিত। তাই সে ফারহানের পিছু পিছু গিয়ে বলল, ভাইয়া শোন আমার কথা, যাস না প্লিজ, বিয়েটা করে নে। তুই এই কথা বলছিস? ফাইম, তুই তো আমায় বলেছিলি যে এই বিয়েটা যেন আমি না করি। আমার বিয়ে নিতে তোর সব থেকে বেশি আপত্তি ছিল তোর, আর এখন তুই আমাকে বিয়ের কথা বলছিস? হ্যাঁ ভাইয়া বলছি, কারণ যখন আমি বিয়েটা করতে মানা করেছিলাম তখন শুধু বিয়ের কথা বার্তা চলছিল। সেই সময় বিয়েটা বাতিল হয়ে গেলে কোনো সমস্যা হতো না, কিন্তু তখন তো তুই মায়ের বাধ্য সন্তানের মতো বিয়েতে রাজি হয়েছিলিস, কিন্তু এখন কেন এমন করছিস? আমি তো কারণটা খুব স্পষ্ট করে বলেছি, এত অপমান আমি সহ্য করতে পারবো না। ভাইয়া আমি তোকে আগেই এই ব্যাপারে সতর্ক করেছিলাম, সেই সময় তো তুই আমার কথা শুনলি না। আম্মুকে কত বোঝালাম, কিন্তু তুই বা আম্মু কেউ আমার কথা শুনলি না। আমি আগে থেকেই জানতাম এমন কিছুই ঘটবে, তাই বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার আগে আমি বলেছিলাম বিয়েটা না করতে। বাট এখন যদি তুই বিয়েটা না করিস, তাই ওই মেয়েকে কত কথা শুনতে হবে জানিস? আজ মেয়েটার যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তার দায়ভার কিন্তু তোর এবং আম্মুর হবে। আমি এত কথা শুনতে চাই না, আমার পথ থেকে সরে দাঁড়া। বলে ফাইমকে ধাক্কা দিয়ে চলে গেল ফারহান। ফারহান বাইরে চলে আসতেই তার পেছন পেছন রিয়াও চলে আসে। রিয়া ফারহানকে পেছন থেকে ডাক দিয়ে বলে, একটু দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। ফারহান পিছনে তাকিয়ে বিরক্তির সাথে বলে ওঠে, কি বলবেন আপনি? হ্যাঁ, বিয়ে করার জন্য জোর করতে এসেছেন নিশ্চয়ই।
আপনি ভুল ভাবছেন। আমি ওই ইভানার কাজিন হতে পারি, কিন্তু শুভাকাঙ্ক্ষী নই। কারণ ওর স্বভাব চরিত্র সম্পর্কে আমার খুব ভালো জানা আছে। খুব স্বার্থপর আর খারাপ একটা মেয়ে। দাঁড়ান, আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। বলে রিয়া সেদিন রেকর্ড করা ভিডিওটি দেখায় ফারহানকে, যেখানে ইভানা বলেছিল সে প্রতিশোধ নিতে চায় ফারহানের থেকে। ভিডিওটি দেখে ফারহানের রাগ আরো বেড়ে যায়। রিয়া ফারহানের মুখের দিকে তাকিয়ে তার অন্তরের কথা উপলব্ধি করতে পেরে বলে, দেখলেন তো ইভানা কি রকম মেয়ে? আমার তো মনে হয় বিয়ে বাড়িতে এই সমস্ত কথা ইভানাই ছাড়িয়ে দিয়েছে, যাতে আপনার মান সম্মান নষ্ট হয়, আপনার উপর প্রতিশোধ নিতে পারে। ফারহান হাতের মুঠো শক্ত করে নেয়, অতঃপর রিয়ার উদ্দেশ্যে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য আমি বুঝতে পারলাম ইভানা মেয়েটা কেমন। এখন তো কোনো মতেই আমি বিয়েটা করব না। বলেই ফারহান হনহন করে চলে যায়। ফারহান চলে যাবার পর রিয়া কুটিল হেসে বলে, ব্যাস, যদিও বা কোনো রকম তোর হবু বরকে মানিয়ে নিয়ে আসার রাস্তা ছিল, কিন্তু সেই রাস্তাটাও আমি বন্ধ করে দিলাম ইভানা। ইতিমধ্যে অনেকে ফারহানকে আটকানোর জন্য ছুটে আসে, কিন্তু রিয়ার ভিডিওটা দেখার পর ফারহান আরো বেশি রেগে গেছে। তাই তাকে মানানোর আর কোনো উপায় নেই। ইভানার চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় জল পড়তেই আছে। আজ তার খুব কষ্ট হচ্ছে। এতটা অপমানিত সে জীবনে কখনোই হয়নি। আশেপাশে সবাই এখন ইভানাকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা আসর সাজিয়েছে। কেউ বা আবার ইভানার জন্য হা হুতাশ করছে, আবার কেউ বা আড়ালে সবার সম্মুখে এসেও ঠেস মেরে কথা বলছে, যা ইভানার মনকে অনেক বেশি পরিমাণে বিষিয়ে তুলছে। ইভানা আর এসব কথা সহ্য করতে পারছিল না, তাই সে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ইভানার পেছন পেছন তার মা ইশরাত খাতুন, তোহা, তারিকুল ইসলাম, হাশেম আলী, ফারজানা বেগম সবাই ছুটে যান। ইশরাত খাতুন দরজায় মৃদু ধাক্কা দিয়ে বলেন, দরজাটা খোল ইভানা, দেখ কিছু হয়নি। তোহাও বলে, হ্যাঁ বোন, তুই বের হয়ে আয়, আমরা সবাই তোর পাশে আছি। তারিকুল ইসলাম নীরব ছিলেন। তার মাথা একদম কাজ করছে না, কারণ আজ এই ঘটনায় তাকে অনেক অপদস্থ হতে হচ্ছে। সেই কারণে তিনি নিজে অনেক ভেঙে পড়েছেন। এখন নিজের মেয়ের এই অবস্থা দেখে তিনি সম্পূর্ণভাবে বাকরুদ্ধ হয়ে গেছেন। তারিকুল ইসলাম চুপ থাকলেও হাশেম আলী চুপ থাকেন না। তিনি কণ্ঠে তেজি স্বরে বললেন, তুই বের হয়ে আয় তানজিলা। এই ছেলে তোর মতো হীরার মূল্য বোঝেনি। ও তোর যোগ্যই না। আমি আরো ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব। তুই চিন্তা করিস না, তোর দাদা এখনো বেঁচে আছে। সবার মধ্যে ফারজানা বেগম অপরাধীর মতো মাথা নিচু করে আছেন। আজ তার নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। শুধুমাত্র তার জন্য একটা নিষ্পাপ মেয়ের আজ এই পরিণতি। নিজের প্রতি বিতৃষ্ণা জাগছে তার মনে। বারংবার মনে হচ্ছে তিনি তার ছেলেকে এভাবে জোর করে ভুল করেছেন, তা না হলে আজ এত কিছু হতো না। ফারজানা বেগম কিছু একটা ভেবে এগিয়ে এলেন। দরজার সামনে এসে মনে সাহস জুগিয়ে বললেন, তুমি বাড়াইয়া আসো ইভানার মা, আজকেই তোমার বিয়ে হবে। আমার বড় পোলা পালাইয়া গেছে তো কি হয়েছে, তোমার আমার ছোট পোলার বউ করে ঘরে তুলমো। ফারজানা বেগমের কথায় উপস্থিত সবাই বিস্মিত হয়ে গেল। হাশেম আলী খেপে গিয়ে বললেন, এইসব কি নাটক হচ্ছে? আমার নাতনি কি ফেলনা নাকি? এইসব আমি একদম বরদাস্ত করব না। আপনি আপনার পুরো পরিবার নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যান। আমরা আপনার পরিবারের আমাদের নাতনির বিয়ে দেব না। তারিকুল ইসলামও নিজের বাবার সাথে সহমত প্রকাশ করে বললেন, আব্বু একদম ঠিক বলেছেন, আপনারা এখন আসতে পারেন। এমনিতে অনেক কাহিনী হয়ে গেছে, আমি আর নতুন করে কোনো ঝামেলা চাইছি না। ভুলটা আমারই ছিল। আমার মেয়ে ফেল করেছিল, মরে তো যায়নি। আমার উচিত ছিল ওর দিকে নজর রাখা, তাহলে ও জীবনে এগিয়ে যেতে পারতো। কিন্তু আমি রাগ করে ওর বিয়ের ব্যবস্থা নিলাম, আর যার জন্য এত কিছু ঘটে গেল। আমি এখন শুধু এইটুকু চাই আমার মেয়েটা যেন একটু ভালো থাকে। ওর বিয়ে দেওয়ার দরকার নেই সেজন্য। ফারজানা বেগম বুঝতে পারেন এখানে উপস্থিত সবাই যা বলছে তা যুক্তিযুক্ত, তাই তিনি সকলের উদ্দেশ্যে বললেন, আমি চলে যাইতাছি। আমার পোলার জন্যে আপনাকে যে অপমান হইছে তা শোধরাবার নয়, তাও আমি করজোড়ে মাপ চাইছি আপনাকে সকলের কাছে, পারলে মাপ করিয়েন। কথাটা বলে তিনি ফিরে যেতে নিলেন। তোহা এবং ইশরাত খাতুন তখনও দরজায় ধাক্কা দিয়ে ইভানাকে দরজা খুলতে বলছিল। আচমকা ইভানা দরজা খুলে বেরিয়ে আসে। ইভানাকে দেখে তোহা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমি এতটা দুর্বল নই আপাই যে এত সামান্য কারণে নিজের ক্ষতি করব। যারা আমাকে জ্বালাতে আসবে তাদের জ্বালিয়ে দিতে আমি জানি। ইভানার কথার মানে কেউ বুঝতে পারে না। ইভানা বোঝানোর চেষ্টাও করে না।
সে দ্রুত পায়ে হেঁটে ফারজানা বেগমের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আপনার ছোট ছেলেকে আমি বিয়ে করতে চাই। ইভানার কথা শুনে সবাই বিস্মিত হয়ে গেল। তোহা বলে উঠল, এটা কি বলছিস তুই? এত কিছুর পরেও তুই ওই বাড়ির ছেলেকে বিয়ে করবি?